নিরামিষ দিনে কি রান্না করব মানে মেনু ডিসাইড করতে আমার মতো আমার অনেক বন্ধুরাই হাবুডুবু খান, আমি জানি সেটা। কারণ আমার চ্যানেলে সবথেকে বেশি রিকোয়েস্ট আমি পাই নিরামিষ রান্না দেখানোর জন্য। তো এই গত শনিবারে হাসব্যান্ডের ছুটি থাকার জন্য ভাবলাম একটু নিরামিষ কিছু রান্না-বান্না করা যাক। আর ভাবলাম করছি যখন আপনাদের সঙ্গেও শেয়ার করি, আপনারাও কিছু হয়তো আইডিয়া পাবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো যেহেতু সজনে ডাঁটা এখন সিজনে রয়েছে, তো ভাবলাম সজনে ডাঁটা তো থাকতেই হবে রান্নাতে। তো আমার বাড়িতে সজনে ডাঁটার যে রান্নাটা সকলে ভীষণ পছন্দ করে সেটা হলো সজনে ডাঁটা পোস্ত। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে আমি কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবং তারপর দিয়েছি লম্বা টুকরো করে কেটে রাখা আলু এবং সজনে ডাঁটা। আলু এবং ডাঁটাটা হালকা একটু ভেজে নেব, খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। তো কড়াইটা আমি ঢাকা দিয়ে দিলাম আর এই সময় এই রান্নার জন্য মশলাটা আমি তৈরি করে নেব। তো যেহেতু বললাম পোস্ত বাটা দিয়ে হবে তাই পোস্ত বেটে নিচ্ছি। ৪ থেকে ৫ টেবিল চামচ পোস্ত নিয়েছি মিক্সার জারে। সেটাকে প্রথমে শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। তো এরপর পোস্ত এবং কাঁচা লঙ্কাটা পরিমাণ মতো জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে। এদিকে এতক্ষণে দেখুন ডাঁটা এবং আলু দুটোই কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন এবং জাস্ট ১ পিঞ্চ মতো হলুদ গুঁড়ো। পোস্ততে আমরা খুব বেশি হলুদ দেই না, সেই কারণে আমি একদম ১ পিঞ্চ দিচ্ছি। আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন অথবা হলুদ ছাড়াও করতে পারেন। তো নুন হলুদটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কাটা বেশিরভাগটাই দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা আমি ২ ভাগে দিই। মানে ১ম এ অর্ধেকের একটু বেশি পরিমাণে দিয়ে সেই পোস্ত বাটাটাকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে অল্প একটু জল দেব। আর বাকি যেটুকু পোস্ত বাটা আছে ওটুকু নামানোর আগে দেব। তাতে কাঁচা পোস্তর একটা হালকা স্মেল থাকবে, যেটা আমার বাড়িতে সকলেই পছন্দ করে। আপনারা যদি না পছন্দ করেন তাহলে পুরোটা এই সময় দিয়ে দিতে পারেন। মানে পোস্তটা ভাজার সময় পুরোটাই দিয়ে দিতে পারেন। তাহলে পুরো পোস্ত বাটাটাই ভাজা, ভাজা করা হয়ে যাবে এবং পোস্তর কাঁচা গন্ধ পুরোটাই চলে যাবে। তো আমি এরপর সামান্য একটু জল দিলাম। আমি এই রান্নাটা একদম শুকনো, শুকনো করব। মানে প্রায় ভাজা, ভাজা বলা যেতে পারে। সেইজন্য জল খুব বেশি দিলাম না। যেটুকু জল দিয়েছি তাতে আলু, ডাঁটা সেদ্ধ হয়ে সবটা জল টেনে যাবে। তো ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে আলু, ডাঁটা সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করে নিয়েছি। আর যেমনটা বললাম দেখুন জল কিন্তু পুরোটাই টেনে গেছে। আলু, ডাঁটা সমস্ত কিছুই ভালোমতো সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিলাম। তো এবার যে বাকি পোস্ত বাটাটা ছিল সেটার মধ্যে সামান্য একটু জল দিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম সামান্য একটু মিষ্টি। যেহেতু নিরামিষ রান্না হালকা একটু মিষ্টি দিলে টেস্টটা ব্যালেন্স হবে, খেতে ভালো লাগবে। তবে না চাইলে নাও দিতে পারেন। তো পোস্ত বাটাটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমাদের রান্না কিন্তু এখানে অলমোস্ট রেডি। আর খুব বেশিক্ষণ এটাকে আমি রান্না করব না। ওপর থেকে সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস এই ছিল আজকের ১ম রেসিপি সজনে ডাঁটা আলু পোস্ত। তো এই রান্নাটা নামাতে, নামাতেই সকলের ইচ্ছে হলো একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়ার। শনিবার দিন এমনিই একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় এবং সকলেই ভেবেছিল খাওয়া-দাওয়াটা একটু তাড়াতাড়ি সেরে নেবে। মানে একেবারে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝামাঝি ব্রাঞ্চ করে নেবে। কিন্তু হঠাৎ করেই এই ইচ্ছের উদয় হলো যে একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাওয়া হবে। তো একটু আলুও ভেজে নিলাম মাঝখানে। আর এবার একটা বড় পাত্রে ৩ জনের জন্য মুড়ি, তার সাথে আলু ভাজা এবং বেশ খানিকটা চানাচুর দিয়ে একসাথে মেখে বেশ আয়েশ করে খেয়ে নিয়েছি। সারা সপ্তাহ কিন্তু আমাদের বাড়িতে খুব একটা আলু খাওয়া হয় না। মানে আলু কিনে আনলে সেটা শেষই হতে চায় না। কিন্তু হঠাৎ করে সকলের যদি ইচ্ছে হয় যে আলু ভাজা খাবো, সেদিন আবার সারাদিন আলু ভাজাই চলতে থাকে। যাই হোক বেশি করে আলু ভাজা আর চানাচুর দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি। তারপর সবাই মিলে একসাথে খেয়ে বাকি রান্না-বান্নার দিকে এগোনো যাবে। আচ্ছা, এর পরবর্তী রান্নাটা হবে বেগুন দিয়ে। তো কড়াই গরম করে তার মধ্যে খানিকটা সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে, এর মধ্যে আগে থেকে নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এরকম সরু আর লম্বা, লম্বা যে বেগুনগুলো হয় সেগুলোই নিয়েছি। আপনারা যেকোনো বেগুন দিয়েই এই রান্নাটা করতে পারেন। আর সেদিন মোটামুটি যে কটা প্রিপারেশন রান্না করেছিলাম তার মধ্যে সবথেকে ভালো হয়েছিল কিন্তু এই বেগুনের প্রিপারেশনটা খেতে। যাই হোক বেগুনগুলো এক সাইড থেকে ভাজা হয়ে গেছে, এগুলোকে উল্টে দিলাম। আর এবার এই রান্নার মসলাটা তৈরি করব। আর এই রান্নায় আমি সাদা সর্ষে ব্যবহার করব। তো মিক্সার জারে সর্ষে এবং 1/2 চামচ মতো পোস্ত নিয়েছি। সর্ষে নিয়েছি ৩ টেবিল চামচ মতো। এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে প্রথমে সমস্ত উপকরণ গুঁড়ো করে নিয়েছি শুকনো অবস্থায়। তারপর পরিমাণ মতো কাঁচা লঙ্কা এবং জল দিয়ে এটাকে মিহি করে বেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রেশ ক্রিম। ২ টেবিল চামচ মতো দিচ্ছি। আর এই যে মসলাটা তৈরি করছি এটা কিন্তু দুটো রান্নার জন্য করছি।
এদিকে এতক্ষণে বেগুনগুলো আরেক পিঠ থেকে ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর পাশের বার্নারে দেখুন আমি মুগ ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মুগ ডাল আমি কিন্তু মানে সোনা মুগ ডাল নিলে আমি সেটা কিন্তু না ভেজে রান্না করাটা প্রেফার করি। মানে এটা কাঁচা মুগের ডাল বানাই। আর এদিকে দুটো ব্যাচে সমস্ত বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। কড়াইতে জাস্ট আর সামান্য একটু সর্ষের তেল দিলাম এবং তাতে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়নের জন্য দিয়েছি। কাঁচা লঙ্কাটা ভালো মতো ভাজা ভাজা হওয়া পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা। মশলাটা আমি এখানে অর্ধেকটা পরিমাণে দিলাম, বাকি অর্ধেকটা অন্য আরেকটা রান্নায় ব্যবহার করব। তো মশলাটা তেলের উপরে দেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা কিন্তু এখানে নুনটা বুঝে দেবেন, কারণ মশলা বাটার সময় নুন দেওয়া ছিল। তো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে একসাথে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এরকম, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য অল্প একটু জল। জলটা অবশ্যই যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি সব মিলিয়ে মোটামুটি 1 কাপ মতো জল দিয়েছি। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একবার মিশিয়ে দেব। বেগুন তো আর আলাদা করে সেদ্ধ করার কিছু নেই। বেগুন ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়। তো এটাকে আর খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। ২-৩ মিনিট মতো ফুটিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টি কিন্তু এমন দেবেন না যে মিষ্টি, মিষ্টি হয়ে যায়, কারণ এতে ফ্রেশ ক্রিমও দেওয়া রয়েছে। তাই সামান্য একটু মিষ্টি দিতে হবে টেস্ট ব্যালেন্স এর জন্য। তো সবশেষে নামানোর আগে একটু ধনেপাতা কুচি আর চাইলে সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামাতে পারেন। তবে ধনেপাতাটা অবশ্যই দেবেন। ব্যাস আমাদের বেগুন সর্ষে এখানে এক্কেবারে রেডি। গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এবার চলে যাব পরবর্তী রান্নায়। ওই যে বাকি মসলাটা ছিল তার মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা টিফিন বক্সের বাটিতে আমি ঢেলে দিয়েছি। আর দিয়েছি সামান্য একটু নুন। আবারও সেই এক কথা, মসলা বাটার সময় নুন দেওয়া ছিল, তাই নুনটা অবশ্যই বুঝে দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম ছোট টুকরো করে কেটে রাখা পনির। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। ওই ১.৫ থেকে ২ টেবিল চামচ মতো তেল দিলেই হবে। দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে তৈরি হবে পনির ভাপা। চাইলে এর মধ্যে আরো বেশ খানিকটা ফ্রেশ ক্রিম অ্যাড করতে পারেন, তাতে এর স্বাদ কিন্তু আরো বাড়বে। তো সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে টিফিন বক্সটা ঢাকা বন্ধ করে দিয়ে এটাকে ভাতের মধ্যে দিয়ে দিতে হবে। ভাতটা হতে যখন মিনিট ৫ বাকি থাকবে সেই সময় ভাতের মধ্যে টিফিন বক্সটা ভালো করে বসিয়ে দেবেন এভাবে। আর খেয়াল রাখবেন জল এমন পরিমাণে থাকুক যাতে টিফিন বক্সের মধ্যে ভাতের জলটা না ঢুকতে পারে। তো মিনিট ৫ পর এবার ভাতের ফ্যান ঝরানোর সময় তো আগে টিফিন বক্সের মানে টিফিন বক্সটাকে আমি তুলে নিচ্ছি একটা হাতার সাহায্যে। তারপর ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। খুব বেশিক্ষণ রেখে দেব না। এটা ভাতের ফ্যান মোটামুটি ঝরে গেলেই কিন্তু হাঁড়িটাকে আমি তুলে নিয়েছি। তারপর হাঁড়ির মধ্যে থেকে এই যে ভাতটা রয়েছে, ভাতটাকে চারিদিকে সরিয়ে অল্প একটু জায়গা করে দেব যাতে টিফিন বক্সটা বসিয়ে রাখা যায়। এইভাবে ভাতের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে এটাকে আরো মোটামুটি মিনিট ১০ রেখে দিলেই কিন্তু আমাদের পনির ভাপা রেডি হয়ে যাবে। তবে আপনারা চাইলে কড়াইতে জল দিয়েও টিফিন বক্সটা বসিয়ে পনির ভাপাটা তৈরি করতে পারেন। আমার মা এভাবে ইলিশ ভাপাও বানায়। তো সেখান থেকেই আইডিয়া নিয়ে আমি এভাবে ভাতের মধ্যে দিয়েই এই পনির ভাপা তৈরি করি। আর কাঁচা মুগের ডালটা সেদ্ধ করে নেওয়ার পর অল্প একটু ঘিতে ৫ ফোড়ন এবং শুকনো লঙ্কা ভেজে সেটা আমি ডালে ফোড়ন হিসেবে দিয়েছি। আর এরপর সার্ভ করে দিচ্ছি বেগুন সর্ষে। যারা এভাবে কখনো বেগুন সর্ষে রান্না করেননি এর আগে, তারা কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। ভাতের সাথে খেতে এটা দুর্দান্ত লাগে। তো একে একে সমস্ত তরকারি পত্রগুলো আগে সার্ভ করে দিচ্ছি। তারপর ভাতটা বেড়ে এটাকে সাজিয়ে থালির মতো করে পরিবেশন করব। এরপর অন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা পোস্ত, যেটা আমি ফ্রাই মতো করেছিলাম। যেহেতু আলাদা করে আমি ডাল করেছিলাম, তাই এই রান্নাটা একদম শুকনো শুকনো করেছি। আর না হলে কিন্তু এটা একটু গ্রেভি রাখলেও খেতে ভালো লাগে। এটা অবশ্য অনেকেরই জানা রেসিপি, তাও যারা কখনো ট্রাই করেনি তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর এরপর ভাতের হাঁড়ি থেকে পনির ভাপার টিফিন বক্সটা বের করে রেখে ভাতটা আগে আমি থালাতে পরিবেশন করে দিচ্ছি। আর ডালের সাথে খাওয়ার জন্য মানে একটু চুটুর-পুটুর হিসাবে অল্প একটু আলু ভাজাও রেখেছিলাম। আলু ভাজা, ডাল এগুলোর রেসিপি আর কি শেয়ার করব, সেইজন্য এই রেসিপিগুলো বাদ দিলাম। তবে এরকমভাবে আলু ভাজা করলে আমি গোল, গোল করে আলু কাটাটা প্রেফার করি। তবে আলুগুলো যেহেতু অনেকটা বড় ছিল তাই এরকমভাবে কেটেছি। আর এই যে আমাদের শো স্টপার পনির ভাপা। এটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তো কেমন লাগলো আজকের এই রেসিপি সহ নিরামিষ থালির আইডিয়াটা, সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? ঠিক ধরেছেন, বরাবরের মতো ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে দিতে হবে। আর হ্যাঁ, আমার বাড়িতে কিন্তু চাটনি খাওয়ার লোক নেই, মানে চাটনি কেউ খুব একটা পছন্দ করে না। সেই কারণে আমি চাটনি রাখিনি। তবে আপনারা এই থালিটাতে একটা চাটনির প্রিপারেশনও অ্যাড করতে পারেন।
যাই হোক, এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।